বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধামরাই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কাজিম খান আবুল উলাই, সহযোগী অধ্যাপক, ধামরাই সরকারি কলেজ, ধামরাই, ঢাকা। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র বিষয়ের অধ্যায় ৬ এর যে চ্যাপ্টারের নাম কৃষি, অর্থনীতি ও সমবায়। এই চ্যাপ্টারের চতুর্থ লেকচার। সেই চতুর্থ লেকচারের বিষয়াবলী হবে কৃষি ঋণ। কৃষি ঋণ সম্পর্কে আমরা আজকে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তার আগে তোমরা সবাই যার যার বাসায় অবস্থান করছো এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলছো, সেই স্বাস্থ্যবিধি মেনে চলে বাসায় অবস্থান করো, বাসায় থাকো, বাসা থেকে অযথা বের হবে না, বাসার মধ্যে থেকে তোমাদের শিক্ষাক্রম চালিয়ে যাও। এই মহামারীর দুর্যোগের সময় আশা করি তোমরা দেশের পরিস্থিতি ভালো হয়ে যাবে। আবার আমরা আমাদের মাঝে একজন আরেকজনের সাথে দেখা করব, এইভাবে প্রত্যাশা নিয়ে আমি আজ ক্লাস শুরু করেছি। যে ক্লাসের টপিক হলো কৃষি লোন, কৃষি ঋণ অথবা এগ্রিকালচার লোন। এগ্রিকালচার লোন বলতে গেলে আমাদের প্রথমে বলতে হবে যে আসলে ঋণটা কি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলিতে আমরা গ্রামীণ এলাকার মানুষ যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে কৃষিকাজ, পশুপালন এবং মৎস্য চাষ ইত্যাদি কাজ পরিচালনা করতে হয়। সেই সব কাজ পরিচালনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের অর্থের দরকার হয়। সে অর্থ কার্যক্রম চালানোর জন্য আমাদের তখন বিভিন্ন জায়গা থেকে আমাদের টাকা সংগ্রহ করতে হয়। সেই টাকা সংগ্রহটাকে বলা হয়, আমরা অনেকে বলি দেশি ভাষায়, ঋণ। সেই ঋণটা হলো যে ঋণের ঋণের যে উৎসসমূহ, যে উপায় বলতেছি, প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান ঋণ, সেই প্রয়োজনীয়তাটা বলতেছি। তাইলে আমরা এই ঋণ দেওয়ার জন্য কিন্তু আমাদের সকল ব্যাংকের সবচেয়ে যেটা কন্ট্রোল করে সেটা হলো বাংলাদেশ ব্যাংক। সেই ছবিটা তোমাদের ডান দিকে আমি দেখিয়েছি। এরপর যেটা বলতেছি যে কৃষি ঋণটা কি। কৃষি ঋণটা হলো যে আমরা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলিতে গ্রামীণ এলাকার মানুষ যেই সকল অর্থনৈতিক কর্মকাণ্ডতে নিয়োজিত থাকে তাদের মধ্যে কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ ইত্যাদি কাজ পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন হয়ে থাকে। সেই অর্থের জন্য কৃষিক্ষেত্রে যে উৎপাদন কাজ পরিচালনা ও অন্যান্য যে আনুষঙ্গিক খরচ মিটাতে হয়, সেই মেটানোর জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে বলবো আমরা কৃষি ঋণ। কৃষি ঋণ প্রদান করার জন্য আমাদের দেশে দেশি বিদেশি সংস্থাসমূহ কাজ করে থাকে। সেই কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষি ঋণের যে দেশীয় উৎসগুলি থাকে, সেই দেশীয় উৎসগুলির মধ্যে আমাদের দেশে বাংলাদেশ কৃষি ব্যাংক, তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংকগুলো, তারপর দেখা যাচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, আবার কিছু কিছু আছে যে জমি বন্ধকি ব্যাংক আছে, তারাও কৃষি ঋণ দিয়ে থাকে। আর বিদেশি সংস্থাগুলোর মধ্যে, বিদেশি উৎস সমূহগুলির মধ্যে দেখা যাচ্ছে যে বিশ্ব ব্যাংক, আর্থিক উন্নয়ন এজেন্সি, এগুলো হলো উল্লেখযোগ্য। তাছাড়াও অনেকে দেখা যাচ্ছে যে বিদেশি ব্যক্তিগতভাবেও বা গ্রুপ ভিত্তিক বিভিন্ন আর্থিক পরামর্শগুলো সহযোগিতা আমরা প্রদান করে থাকি। এখন কৃষি ঋণ যে আমরা দিব, সেই কৃষি ঋণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষি ঋণ দিতে গেলে আমাদের কি কয় ধরনের ঋণের যে কার্যক্রম আছে, সেই কার্যক্রমগুলি কি কি। কৃষি ঋণ গ্রহণ করুক আর না করুক, মূলত আমরা সাধারণত কৃষি ঋণগুলোকে তিনভাবে দিয়ে থাকি, গ্রহণ করিয়েছি আমরা বিভিন্ন সংস্থা থেকে। সেটা কি? স্বল্প মেয়াদী ঋণ, মধ্যমেয়াদী ঋণ এবং দীর্ঘমেয়াদী ঋণ। সেই তিন ধরনের ঋণ আমরা বিভিন্ন সময় গ্রহণ করে থাকি। তাহলে আমার প্রত্যেকটা ঋণ আলাদা আলাদাভাবে আমি তোমাদেরকে বর্ণনা করার চেষ্টা করব। সেটা হলো, প্রথমে আসবে যে স্বল্প মেয়াদী ঋণ। এই ঋণের যে মেয়াদ সাধারণত আমরা ধরে থাকি 18 মাস
পর্যন্ত থাকে। এই সময়সীমার মধ্যে কৃষক যে ঋণ বা চাহিদা করে তাকে বলবো আমরা স্বল্প মেয়াদী ঋণ, যেটা বলবো কম সময়ের জন্য, যেটা বলি সাধারণত। বাংলাদেশের কৃষকরা সাধারণত বীজ, সার, কীটনাশক, ওষুধ ক্রয় এবং শ্রমিকের মজুরি প্রদান, ফসল নিড়ানো, কাটা ও মাড়াই খরচ, জমির যে খাজনা খরচ এবং সাময়িক পানি সেচের খরচ, এই সবগুলো এই স্বল্পমেয়াদী ঋণের মাধ্যমে করে থাকে। তারপর আসছে মধ্যমেয়াদী ঋণ। মধ্যমেয়াদী ঋণ কোনগুলো? এই মধ্যমেয়াদী ঋণের মেয়াদ সাধারণত 1 বছর থেকে আমাদের 5 বছর পর্যন্ত সময়সীমার মধ্যে হয়ে থাকে। সেটা হলো বলি আমরা তাকে মধ্যমেয়াদী ঋণ। এই মধ্যমেয়াদী ঋণ সমূহগুলোকে আমরা কৃষক যেই সময়সীমার মধ্যে চাহিদা করে থাকে সেই সময়টাকে বলবো আমরা মধ্যমেয়াদী ঋণ। বাংলাদেশের কৃষকরা হালের বলদগুলো, সাধারণত লাঙ্গল ক্রয়, ছোট ছোট কৃষি যন্ত্রপাতি, পানি সেচের জন্য কূপ ইত্যাদির জন্য এই ঋণ সাধারণত গ্রহণ করে থাকে। এই মধ্যমেয়াদী ঋণ, মধ্যমেয়াদী ঋণটা সাধারণত 1 বছর থেকে 5 বছর পর্যন্ত সময়সীমার মধ্যে হয়ে থাকে। তারপরে আসছে দীর্ঘমেয়াদী ঋণ। দীর্ঘমেয়াদী ঋণটা হলো এই ঋণের মেয়াদটা একটু সবচেয়ে বেশি, 5 থেকে 20 বছর পর্যন্ত সময়সীমার মধ্যে হয়ে থাকে। এই সময়ের মধ্যে কৃষক যে ঋণ চাহিদাটা পূরণ করে থাকে তাকে বলবো আমরা দীর্ঘমেয়াদী ঋণ। বাংলাদেশের কৃষকরা দামি কৃষি যন্ত্রপাতি যখন ক্রয় করবে, যেমন ট্রাক্টর, একটা বড় বড় যন্ত্রপাতি, গভীর ও অগভীর নলকূপ স্থাপন করবে, যেটা সময় সাপেক্ষ হয়। তারপর নতুন জমি ক্রয় করবে, এরপরে জমির স্থায়ী ও দীর্ঘকালীন উন্নতি তারা সাধন করবে। এই সবগুলো হয়ে থাকে দীর্ঘ ঋণ মেয়াদী ঋণের আওতাভুক্ত। তাইলে আমরা এই দীর্ঘমেয়াদী ঋণের আওতাভুক্ত বুঝাতে পারছি যে কৃষক ঋণের যে ধরনগুলো, সেই ধরনগুলো কয়টা? সেই ধরনগুলো হলো স্বল্পমেয়াদী ঋণ, মধ্যমেয়াদী ঋণ আর হলো দীর্ঘমেয়াদী ঋণ। এই 3 ধরনের ঋণ সাধারণত তারা নিয়ে থাকে। স্বল্পমেয়াদী ঋণটা আবার বলি আমি, যে ঋণটা হলো সাধারণত মেয়াদ থাকে 18 মাস পর্যন্ত। মধ্যমেয়াদী ঋণ, যে ঋণটা মেয়াদ থাকে 1 বছর থেকে 5 বছর পর্যন্ত। এবং দীর্ঘমেয়াদী ঋণ যেটা, সেইটার মেয়াদ থাকে 5 বছর থেকে 20 বছর পর্যন্ত। তাহলে আমরা এই জিনিসটি ক্লিয়ার হতে পেরেছি কৃষি ঋণের। এরপরে যেটা আমি আলোচনা করবো যে কৃষি ঋণের উৎসটা কি। কৃষি ঋণের উৎসটা হলো যে আমরা যদি বলতে থাকি যে বাংলাদেশের কৃষকগণ কৃষি কর্মকাণ্ড যদি পরিচালনা করা ও সম্পন্ন করার জন্য যে সকল উৎস থেকে কৃষি ঋণ গ্রহণ করবে বা সংগ্রহ করবে, সেগুলোকে বলবো আমরা কৃষি ঋণের উৎস। এইসব উৎসসমূহ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় রকমেরই হতে পারে। তাইলে আমরা যে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উভয় রকমের এই ঋণগুলো হতে পারে। তাহলে প্রাতিষ্ঠানিক উৎসগুলি কি? এই প্রাতিষ্ঠানিক উৎসগুলি আমরা তোমাদেরকে বর্ণনা করতেছি যে প্রতিষ্ঠান কর্তৃক যে ঋণগুলি আমরা নিব সেটা হলো প্রাতিষ্ঠানিক উৎস। এই প্রাতিষ্ঠানিক উৎসগুলো কি? প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক উৎসগুলির মধ্যে হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ এই যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সমূহ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংক বা সমিতি, তারপর আসছে জমি বন্ধকি ব্যাংক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ও সরকার। সেক্ষেত্রে বাংলাদেশ কৃষি ব্যাংক অনেক সময় আমাদেরকে কৃষকদেরকে এই স্বল্পমেয়াদী ঋণটা দিয়ে থাকে, যেগুলো দিয়ে আমরা সার, বীজ, কীটনাশক ইত্যাদি ক্রয় করতে পারি। আর রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সমূহ গুলিও সরাসরি অথবা সমবায়ের মাধ্যমে আমাদেরকে মধ্যবর্তী প্রতিষ্ঠানের মাধ্যমে মূলত উৎপাদনমুখী স্বল্পমেয়াদী কৃষি ঋণ সরবরাহ করে থাকে। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটা সাধারণত রাজশাহী বিভাগের যে বিভিন্ন স্থানে কৃষি ঋণ সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এই ব্যাংক থেকে শস্য উৎপাদন, পশুপালন, কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং যে বিপণন ইত্যাদি ব্যয়ের জন্য সাধারণত এগুলি করে থাকে।
তারপরে আসছে যে ভূমি বন্ধকি ব্যাংক। বাংলাদেশে মোট 16টি ভূমি বন্ধকি ব্যাংক বা জমি বন্ধক রেখে দীর্ঘ সময়ের জন্য তাদের ঋণ দিয়ে থাকে, যা 20 বছরের মধ্যেও তা পরিশোধ করা যায়। তাহলে এটাকে বলবো আমরা দীর্ঘমেয়াদী ঋণ। মাঝে একটা আমাদের বাদ পড়ে গেছে, সেটা হলো সমবায় ব্যাংক বা সমিতি। এই পদ্ধতির আওতাধীন ঋণ দানকারী যে সমবায় প্রতিষ্ঠানসমূহের মধ্যে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড, 62টি কেন্দ্রীয় সমবায় ব্যাংক এবং এদের সঙ্গে সংশ্লিষ্ট প্রাথমিক সমবায় সমিতির মাধ্যমে আমাদের বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে কৃষকদের মধ্যে আমরা ঋণ বন্টন করে থাকি। এরপর আসছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কাজ হলো বিভিন্ন কৃষি সরঞ্জাম ক্রয় করার জন্য তারা ঋণ প্রদান করে থাকে। এরপর আসছে গ্রামীণ ব্যাংক। কোনো ধরনের জামানত ছাড়া পল্লীর ভূমিহীন পুরুষ ও মহিলাদের ঋণ প্রদান করা হলো এই ব্যাংকের মূল উদ্দেশ্য। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উপযুক্ত তদারকির সাহায্যে ঋণের ব্যবহার ও আদায় তারা নিশ্চিত করে থাকে। তারপরে আসছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কৃষকদের সরাসরি ঋণ দেয় না। সেই ক্ষেত্রে কৃষকরা যাতে স্বল্প সুদে ঋণ পায়, সেই জন্য বাংলাদেশ ব্যাংক করে কি, সুবিধাজনক যে শর্ত সাপেক্ষ দেয়, সেই প্রচলিত সুদের হার অপেক্ষা শতকরা 2 ভাগ কম হারে কৃষি ঋণ দানকারী যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদের তহবিল সংগ্রহ করে থাকে। এই বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ঋণদানকারী যে প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষকদের পরোক্ষভাবে ঋণ প্রদান করে থাকে, সরাসরি না দিলেও এরা পরোক্ষভাবে কাজ করে থাকে। সরকার সরকার অনেক সময় দেখা যাচ্ছে দুর্ভিক্ষ, খরা, অনাবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি দুর্যোগ যে কাটিয়ে উঠতে হয়, সেই উদ্দেশ্যে কৃষকদের ঋণ প্রদান করে থাকে। তাহলে আমরা যে প্রাতিষ্ঠানিক উৎসগুলি যে বললাম, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংক বা সমিতি, ভূমি বন্ধকি ব্যাংক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং সরকার ইত্যাদির মাধ্যমে আমরা এই প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ প্রদান করে থাকি। এরপরে যেটা আসবে অপ্রাতিষ্ঠানিক ঋণ। যেটা অপ্রাতিষ্ঠানিক ঋণের মধ্যে যেটা আমরা যেটা বলি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব, তারপর দেখা যাচ্ছে গ্রাম্য মহাজন, গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদার, গ্রাম্য বিত্তশালী কৃষক, ফরিয়া ব্যাপারী বলি আমরা, ও অন্যান্য মধ্যবর্তী ব্যবসায়ীরা দিয়ে থাকে। অপ্রাতিষ্ঠানিক উৎসটা হলো আত্মীয় স্বজন থেকে আমরা অনেক সময় তাদের প্রয়োজনীয় ঋণের উল্লেখযোগ্য একটা অংশ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে সংগ্রহ করে। এটা সাধারণত জামানত ছাড়াই পেয়ে থাকে। পরিচিত দেখি এই ঋণ পাওয়া এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঋণে সাধারণত কোনো রকম শোধ দিতে হয় না। তবে 2 নম্বর যে প্রাতিষ্ঠানিক উৎসটা সেটা হলো গ্রাম্য মহাজন। গ্রাম্য মহাজনরা কি করে, আমাদের দেশের কৃষকরা ধনী গ্রাম্য মহাজনের নিকট থেকে স্বর্ণ অলংকার, জমি ও অন্যান্য স্থাবর সম্পত্তি তোমার বন্ধক রেখা উচ্চ হারে সুদে সাধারণত ঋণ দিয়ে থাকে। তার 3 নম্বর অপ্রাতিষ্ঠানিক উৎসটা হলো গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর গ্রাম্য ব্যবসায়ী দোকানদার রয়েছে যারা কৃষকদেরকে উৎপাদিত ফসল কম দামে ক্রয়ের যে লোভ দেখায় গরিব কৃষকদের ফসল বপনের আগেই তারা ঋণ দিয়ে থাকে। সেটা হলো গ্রাম্য ব্যবসায়ী বা দোকানদার। তারপর আছে গ্রাম্য বিত্তশালী কৃষক আছে কিছু, তারা করে কি, গ্রামে অনেক জমির মালিক ও বিত্তশালী কৃষকরা ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদেরকেও ঋণ দিয়ে থাকে। আর ফরিয়া ব্যাপারী অন্যান্য মধ্যবর্তী ব্যবসায়ীদের কাজ হলো গ্রামাঞ্চলে ফরিয়া ব্যাপারী ও অন্যান্য মধ্যবর্তী ব্যবসায়ীরা কৃষকদেরকে উচ্চ হারে সুদে ঋণ দিয়ে থাকে। এই ঋণ পরিশোধ করতে গিয়ে কৃষকরা অনেক সময় তাদের শেষ সম্বলটুকু বিক্রি করতে বাধ্য হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের কৃষকদের মধ্যে মোট ঋণের যে চাহিদার সিংহভাগ অর্থাৎ 80 থেকে 85 ভাগ আসে অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে এবং বাকি আসে 15 থেকে 20 ভাগ, সেটা আসে প্রাতিষ্ঠানিক উৎস থেকে।
প্রাতিষ্ঠানিক ঋণ পদ্ধতিটা অত্যন্ত জটিল ও হয়রানিমূলক হওয়ার কারণে অনেক কৃষকগুলোই করে কি অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে উচ্চ ঋণে মানে উচ্চ সুদে ঋণ নিয়ে থাকে। অপ্রাতিষ্ঠানিক ঋণের বেশিরভাগই অনুৎপাদনশীল খাতে তখন ব্যয় হয়ে যায়। তাহলে আমরা এই জিনিসগুলি বুঝতে পেরেছি যে উৎসসমূহ যে প্রাতিষ্ঠানিক উৎস এবং অপ্রাতিষ্ঠানিক উৎস, সেই জিনিসগুলি ক্লিয়ার হতে পেরেছি। আশা করি তোমরা এই জিনিসগুলি ক্লিয়ার হতে পেরেছো। এখন যে আমি টপিকটা পড়বো সেটা হলো কৃষি ঋণের প্রয়োজনীয়তাটা কি। কৃষি ঋণের প্রয়োজনীয়তাটা হলো আমরা যে কৃষি ঋণ নিব সেই ক্ষেত্রে এর প্রয়োজনীয়তাটা কি। সেই প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে যে কৃষি উৎপাদন বৃদ্ধিতে স্বল্প ও মধ্যমেয়াদী কৃষি ঋণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শস্য উৎপাদন বৃদ্ধিতে প্রাতিষ্ঠানিক এবং যে অপ্রাতিষ্ঠানিক উৎসতে কৃষি ঋণ সরাসরি কৃষকদেরকে ভূমিকা পালন করে দেয়। যেমন প্রয়োজনীয়তা বলতেছে কৃষি উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য এদের অর্থের সংশ্লিষ্টতা। তারপর দিচ্ছে যে উৎপাদিত কৃষি পণ্য সমূহকে আমরা গুদামজাতকরণ করতে পারি বেশিরভাগ ক্ষেত্রে, যেমন আলু, রসুন, পেঁয়াজ, এগুলি ডাল জাতীয় ফসল ইত্যাদি। এই ক্ষেত্রে মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণের সাধারণত প্রয়োজন হয়। তারপর 3 নম্বর যেটা বলছে উৎপাদিত পচনশীল কৃষি পণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজ। গাজর, কপি, টমেটো, বেগুন, মরিচ, তারপর তরমুজ, শিম, পটল, আনারস, এগুলোকে আমরা কোল্ড স্টোরেজের মাধ্যমে রেখে পরবর্তীতে আমরা একটু দাম বেশির জন্য যে হয় সেটা করতে পারি। এই যে দীর্ঘমেয়াদী ঋণের সাধারণত প্রয়োজন হয়। তারপর আসছে বিবিধ ঋণ, পুরাতন ঋণ পরিশোধ, পারিবারিক ঋণের দায়বদ্ধতা পরিশোধ ও ঋণ পুনঃতফসিলীকরণ, এইসব ইত্যাদির জন্য এই ঋণ গ্রহণ করতে হয়। এই ঋণ সাধারণত স্বল্প মেয়াদী হয়ে থাকে। 6 নম্বর যেটা বলছে আমদানি বিকল্প ফসল ঋণ। আমদানি বিকল্প ফসল ঋণটা হলো ডাল, তেল ও মশলা জাতীয় যে কৃষি পণ্য থাকে এটা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ করে সরকারকে আমদানি করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্থানীয় উৎপাদন বৃদ্ধির জন্য কৃষির অন্যান্য ফসলের ক্ষেত্রে যে ঋণ 15% সুদে গ্রহণ করতে হয় তার চেয়ে অনেক কম সুদের হারে 4%-এ সরকার একসময় দেখা যাচ্ছে সরকার 11-12 ক্ষেত্রে ঋণ সুবিধা প্রদান করে আসছে। এর ফলে দেখা যাচ্ছে কি যে উৎপাদন বৃদ্ধিকল্পে স্বল্প মেয়াদের যে নিম্ন সুদ হারে ঋণ গ্রহণকারী গ্রহণ করতে পারছে। এরপর আসে প্রক্রিয়াজাতকরণ। সেই প্রক্রিয়াজাতকরণের মধ্যে দেখা যাচ্ছে ফসল মাড়াই, ঝাড়াই সহ বিভিন্ন প্রক্রিয়াজাতকরণে শ্রমিক ও যন্ত্রপাতি সমূহ তাদের কাজে লাগে। এইসব খরচ মেটানোর জন্য সাধারণত কৃষি ঋণ প্রয়োজন হয়ে পড়ে। তারপরে আসছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগটা দেখা যাচ্ছে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় অথবা রোগ ও পোকা দ্বারা যখন ফসলের ক্ষতি পুষিয়ে নেয় তখন সাধারণত কৃষকরা ঋণ পায়। সেই ঋণ পাওয়ার পরে এটা দেখা যাচ্ছে। কৃষি উৎপাদন নিশ্চিতকরণের সঠিক সময় যদি আমরা কৃষি উপকরণ সমূহ ক্রয় করতে পারি, উৎপাদন ব্যবস্থাপনার জন্য উপযুক্ত সময়ে এবং যথার্থ পরিমাণ সংগ্রহ করতে পারি, সেক্ষেত্রে কৃষি পণ্য বাজারজাতকরণ ও দৈনন্দিন জীবনে পরিবারের আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য বাংলাদেশের কৃষকদের ঋণের সব একান্ত তখন প্রয়োজন হয়ে যায়। তাহলে আমরা পরেতে একটা টেবিলটা দেখাচ্ছি যে 2011-12 অর্থ বছরে কৃষি পল্লী ঋণ বিতরণ সম্পর্কিত একটা তথ্য আমরা পেয়েছি। সেটা তোমাদেরকে একটু দেখেছি যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা এত লক্ষ জন পাইছে, এত কোটি টাকা পেয়েছে। চর ও হাওর এলাকার লোকজন এতজন পেয়েছে, তারা এত কোটি টাকা পেয়েছে। এরপর দেখা যাচ্ছে যে আমদানি বিকল্প ফসল যেটি তাল, তৈলবীজ, মশলা জাতীয়, তারা এতগুলি টাকা আমদানি করতে পেরেছে। প্রকাশ্য ঋণ বিতরণ এতটাই হয়েছে, এটা ঋণ গ্রহীতার সংখ্যা 1 লক্ষ, এটা এত কোটি টাকা পেয়েছে, 24 কোটি টাকা। তাহলে মোট গ্রহীতা, এর মধ্যে নারী গ্রহীতা এত, মোট গ্রহীতা এত টাকা, আর নারী গ্রহীতা এত কোটি টাকা পেয়েছে। তাহলে তোমরা এই সারণীর মাধ্যমে দেখতে পাচ্ছ যে 2011-12 অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণ সম্পর্কিত একটি তথ্য আমি তোমাদের কাছে সন্নিবেশিত করতে পেরেছি। এরপরে যে পয়েন্টটা আসবে সেটা হলো ঋণ প্রাপ্তির আবেদন এবং ঋণ পরিশোধের যে প্রক্রিয়াটা সেটা বলছে যে ব্যাংক থেকে যদি আমরা সাধারণত ঋণ নেই
সেটা ব্যাংকের নির্ধারিত দরখাস্ত ফর্মে করতে হবে। সেই নির্ধারিত ফর্মের মাধ্যমে আনুষ্ঠানিক কাগজপত্র সহ ঋণের জন্য আমাদের আবেদন করতে হবে। দরখাস্ত ফর্মে দেখা যাচ্ছে নাম থাকবে, পিতার নাম থাকবে, স্বামীর নাম থাকবে, দেখা যাচ্ছে পেশা, জাতি, বয়স এবং তাদের স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। ৩ নম্বরটা দেখা যাচ্ছে প্রার্থীর ঋণের পরিমাণ উল্লেখ করতে হবে। এই ঋণের কতটুকু সে কি উদ্দেশ্যে ব্যয় করবে তার দরখাস্ত ফর্মে উল্লেখ করতে হবে। তাহলে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করেছে। ঋণ পাওয়ার জন্য আবেদনপত্রে প্রার্থীর জমি ও কৃষি জমি এবং ঘরবাড়ি ইত্যাদি সম্পত্তির পরিমাণ ও স্থানীয় মূল্য উল্লেখ করতে হবে। তারপর দেখা যাচ্ছে ব্যাংকের দরখাস্ত ফর্মে আবেদনকারীর আর্থিক দেনা বর্তমানে অপরিশোধিত ঋণের পরিমাণের উল্লেখ করতে হবে। এরপরে লাস্ট ৬ নম্বর পয়েন্টে দেখা যাচ্ছে ব্যাংকের দরখাস্ত ফর্মটি যথাযথভাবে পূরণ করে তার সাথে ১ কপি ছবি আমাদেরকে গেঁথে দিতে হবে। প্রার্থী যদি ভূমিহীন হয় সেক্ষেত্রে একটি অবস্থাপন্ন চাষীর নিকট থেকে নিশ্চিত একটা সার্টিফিকেট ঋণের সাথে জমা দিয়ে দিতে হবে। আর প্রার্থী যদি বর্গা চাষী হয় সেই ক্ষেত্রে জমির মালিকের সাথে যৌথভাবে উল্লিখিত শর্তসমূহ পালন করে সেই ক্ষেত্রে তাদের ঋণের আবেদন করতে হবে। ঋণ প্রদানের যে খাত, পরিমাণ ও সময় সম্পর্কে জেনে নিতে হবে। বিভিন্ন ব্যাংক স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। মৌসুমী ফল উৎপাদনের ক্ষেত্রে আমরা সাধারণত সার, বীজ, কীটনাশক ইত্যাদি ক্রয় করার জন্য বিভিন্ন ঋণ আমরা বিভিন্ন ব্যাংক থেকে পেয়ে থাকি। এরপরে যে জিনিসটা পয়েন্ট আসবে, তোমাদের ঋণ প্রাপ্তির আবেদন ও ঋণ পরিশোধ প্রক্রিয়াটা তোমরা জিনিসটা ক্লিয়ার হতে পেরেছো। পরিশোধ প্রক্রিয়াটা যদি এখন বলি তোমাদেরকে, পরিশোধ প্রক্রিয়াটা কি? পরিশোধ প্রক্রিয়াটা হলো ঋণ বিতরণকালে সম্পূর্ণ ঋণের উপর নির্দিষ্ট হারে সুদ একটা ধার্য করে দেখা যাবে যে মোট আদায়যোগ্য যেমন আসল আর সুদ, সেক্ষেত্রে ঋণকে নির্দিষ্ট সংখ্যক কিস্তিতে ভাগ করে তারপর তোমাদেরকে পরিশোধের একটা নির্দেশনা দিয়ে দিবে যে প্রতি মাসে তোমার কত টাকা করে তোমার কিস্তি দিতে হবে। কিস্তি দিতে হবে ৬০ কিস্তি, কেউ ১২০ কিস্তি, কিস্তি প্রয়োগ করে টোটাল ঋণটা পরিশোধ করে দিতে হবে। তাই আজকে আমি তোমাদের মাঝে যে আলোচনা করেছি যে কৃষি ঋণের টপিকে কৃষি ঋণ ও ক্ষুদ্র ঋণের ধারণা বলতে বুঝাইছি, কয় ধরনের ঋণ দেওয়া যায় সেটা তোমাদেরকে বুঝিয়েছি। তারপরে দেখাচ্ছে যে আমি প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণগুলি কি হতে পারে এটি একটু বর্ণনামূলকভাবে বলেছি, এবং এরপরে বলেছি যে কৃষি ঋণের প্রয়োজনীয়তাটা কি, কৃষি ঋণের যে ঋণ প্রাপ্তি যে আবেদন করবা এবং সেটা কিভাবে পরিশোধ করবা, এই বর্ণনাগুলি করে তোমাদের মাঝ থেকে আমি আজকে ক্লাস শেষ করতে চাই। আজকে ক্লাসটা আশা করি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ। সেই ক্লাস বুঝার পরে আমি নিজেকে তখন ধন্য মনে করবো যে আমার ক্লাস তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে তোমরা সকলে তোমাকে ইনবক্সে তোমরা জানাতে পারবে কোনো প্রশ্ন থাকলে। নেক্সট ক্লাস আমি তোমাদেরকে যেটা নিব, 5th লেকচার কৃষি অর্থনীতি সমবায় চ্যাপ্টারের, সেটা হলো কৃষি সমবায়। কৃষি সমবায় তোমাদের সাথে আলোচনা করব যে কৃষি সমবায়ের ধারণা, কৃষি সমবায়ের উদ্দেশ্য, তারপরে কৃষি সমবায়ের প্রকারভেদ, কৃষি সমবায়ের ভূমিকা, এই কৃষি উন্নয়নের সমবায়ের গুরুত্ব, এগুলি আলোচনা করার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।